আপনাদের পড়ে শোনাচ্ছিলাম অস্কার ওয়াইল্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। উপন্যাসটির আজ ১০তম এবং সর্বশেষ পর্ব। অষ্টাদশ পরিচ্ছেদ। পরের দিন তিনি আর ঘর ছেড়ে বেরোলেন না। সত্যি কথা বলতে কি, যদিও জীবনের বিষয়ে তিনি উদাসীন ছিলেন, তবু আসন্ন মৃত্যুর ভয়ে আচ্ছন্ন হয়ে বেশিরভাগ সময়টাই তিনি ঘরের মধ্যে কাটালেন। কেউ যে তার পিছু নিয়েছে, তাকে খুঁজে বেড়াচ্ছে, এরকম একটা ধারণা তাকে ভীত সন্ত্রস্ত করে তুলল। বাতাসে কিছু নড়াচড়ার শব্দ হলেই তিনি কেঁপে উঠতেন। জানালার সারসিতে মরা পাতার ঝাপটা শুনে তার মনে হতো সেগুলি বুঝিবা তারই ব্যর্থ প্রতিজ্ঞা আর অর্থহীন অনুশোচনা ছাড়া আর কিছু নয়। চোখ দুটো বুঝলেই তিনি দেখতে পেতেন একটি নাবিকের তীক্ষ্ণ দুটো চোখ তার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তখনই ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে যেত। কিন্তু সম্ভবত সত্যি কেউ তার পেছনে ঘোরেনি। সেদিন রাতে যে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, যে শাস্তি তাকে নিতে হচ্ছিল, এটা হয়তো তারই একটা প্রতিচ্ছবি। বাস্তব জীবনটাই হচ্ছে কেমন যেন গণ্ডগোল। কিন্তু আমাদের কল্পনার মধ্যে একটা সুশৃঙ্খল নীতি রয়েছে। এই কল্পনাই পাপের অনুশোচনায় আমাদের পরিচালিত করে। এই কল্পনার ভেতরে প্রতিটি পাপ প্রতিফলিত করে নিজেকে। বাস্তব জগতে পাপীরা শাস্তি পায় না, পুরস্কার পায় না সাধুরা। সবলরা সাফল্য অর্জন করে, অসাফল্যের সমস্ত কালিমা চাপানো হয় দুর্বলের মাথায়। এছাড়া আর কিছু নয়। তাছাড়া যদি কোনো অপরিচিত মানুষ তার বাড়ির আশপাশে ঘুরে বেড়াত, তাহলে নিশ্চয়ই চাকর বাকরদের কেউ তাকে দেখতে পেত। কারো পায়ের মাপ যদি বাগানে পড়ত, তাহলে মালির চোখেই সেটা প্রথমে আসত। হ্যাঁ, ওটা তার কল্পনা ছাড়া আর কিছু না। তাকে হত্যা করার জন্য সাইভিল ভেনের ভাই তার পেছনে ঘুরে বেড়াচ্ছে না। সে নিশ্চয়ই সমুদ্রে পাড়ি দিয়েছে এতক্ষণে। যেমন করে হোক, তার হাত থেকে তিনি রেহাই পেয়েছেন। তাছাড়া তিনি কে সে কথা জানতও না, জানার কোনো উপায়ও তার ছিল না। যৌবনের মুখোশ তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু তবু ব্যাপারটা যদি নিছক দৃষ্টিভ্রমী হতো, তাহলে তার বিবেক কি অত ভয়ঙ্কর ছায়ামূর্তির কল্পনা করতে পারত? ভাবতেও গা কেমন ছমছম করে। এইভাবে দিনের পর দিন যদি প্রতিটি অলিগলি থেকে, পথের প্রান্তর থেকে, তার খাওয়ার টেবিলের পাশ থেকে আতঙ্ক স্থির চক্ষু দুটি মেলে তার দিকে তাকিয়ে থাকে, তার সাধারণ গতিকে বিভ্রান্ত করে তোলে, তাহলে শেষ পর্যন্ত তার জীবনের পরিণতি কি দাঁড়াবে? এই চিন্তাটা তার মাথার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে হিম হয়ে যান। বাতাস হঠাৎ হিমেল হয়ে যায়। হায়রে, উত্তেজনার কি এক উন্মাদ মুহূর্তে তিনি তার বন্ধুকে হত্যা করেছিলেন! সেই হত্যার দৃশ্যটা কি মর্মান্তিক! সবই যেন তিনি আবার দেখতে পেলেন। সে রাত্রির প্রতিটি ঘটনার ভয়ঙ্কর খুঁটিনাটিগুলি তার ভীতি আরও বাড়িয়ে দিল। কালের কালো গুহা থেকে তার পাপ রূপায়িত হয়ে তার চোখের সামনে দাঁড়াল। সন্ধে ৬টার সময় লর্ড হেনরি যখন তার বাসায় এসে পৌঁছলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। পরপর ৩ দিন ঠিক এইভাবেই কাটালেন তিনি। তারপর ঘর থেকে বেরোলেন। সেই পরিচ্ছন্ন পাইন গাছের গন্ধে ভরা শীতের সকাল তার মন আনন্দে ভরিয়ে তুলল। বাঁচার নতুন স্বাদ পেলেন তিনি। কিন্তু এই পরিবর্তনের কারণ নিছক প্রাকৃতিক পরিবেশই নয়। যে দুঃখবোধ তার বাঁচার পথে বাধা সৃষ্টি করেছিল, ভারাক্রান্ত করে তুলেছিল তার মনকে, তারই বিরুদ্ধে তার চরিত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। যাদের মন সুচারু শিল্পে রেশমে গড়া, তাদের এই রকমই হয়। তাদের তীক্ষ্ণ উচ্ছ্বাস হয় আহত হয়, না হয় আত্মসমর্পণ করে। তারা হয় অপরকে হত্যা করে, না হয় হত্যা করে নিজেদের। মহৎ প্রেম অথবা মহৎ দুঃখ এইভাবে নিজেদের প্রাচুর্যের উচ্ছ্বাসেই বিনষ্ট হয়। ছোট দুঃখ অথবা অগভীর প্রেমই বেঁচে থাকে। তাছাড়া তিনি যে একটা অমূলক বিভ্রান্তির শিকার হয়ে পড়েছিলেন, সে বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। তার ভীতিকে তাই তিনি কৃপা দৃষ্টিতে না দেখে পারলেন না। কেবল কৃপা নয়, ঘৃণার দৃষ্টিতেও। প্রাতরাশ শেষ করে ঘণ্টাখানেক তিনি ডাচেসের সঙ্গে বাগানে বেড়ালেন। তারপরে গাড়িতে চেপে পার্ক পেরিয়ে তিনি শিকার পার্টিতে যোগ দিলেন। পাইন বনের একধারে দেখা হলো ডাচেসের ভাই স্যার জিওফ্রি ক্লাউস্টনের সঙ্গে। ভদ্রলোক তখন বন্দুকের ভেতর থেকে দুটো টোটো বার করছিলেন। ডোরিয়ান গাড়ি থেকে লাফিয়ে নেমে এলেন। তারপরে সহিসের হাতে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে তিনি শুকনো গাছের ডালের ভেতর দিয়ে সেই দিকে এগোতে লাগলেন। জিজ্ঞেস করলেন, জিওফ্রি, ভালো শিকার মিলেছে? না, তেমন আর মিলল কোথায় ডোরিয়ান? আমার ধারণা বেশিরভাগ পাখি বাইরে বেরিয়ে গেছে।
আশা করি লাঞ্চের পরে আমরা যেখানে যাব সেখানে নিশ্চয়ই অনেক ভালো শিকার পাব। হঠাৎ তার কাছ থেকে ২০ গজের মতো দূরে একটা পুরনো ঘাসের ঝোপ থেকে কালো ডোরাকাটা একটা খরগোশ কান উঁচু করে সামনে বেরিয়ে এলো। সে পাশের একটা ঝোপের দিকে দৌড়ে যেতেই স্যার জিওফ্রি কাঁধের ওপরে বন্দুকটা বাগিয়ে ধরলেন। কিন্তু খরগোশটার চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য দেখা গেল যে ডোরিয়ান মুগ্ধ না হয়ে পারলেন না। তিনি চেঁচিয়ে বললেন, ওকে মেরো না জিওফ্রি, ওটা বাঁচুক। তার সঙ্গীটি হেসে বললেন, দুত্তর, কি আজে বাজে বকছ? খরগোশটা পাশের ঝোপের মধ্যে লাফিয়ে পড়ার আগেই স্যার জিওফ্রি ঘোড়াটা টিপে দিলেন। সঙ্গে সঙ্গে দুটো আর্তনাদ শোনা গেল, খরগোশের মৃত্যু যন্ত্রণার কাতরানি, আর তার চেয়েও ভয়াবহ একটি মৃত্যু পথযাত্রী মানুষের আর্তনাদ। স্যার জিওফ্রি চিৎকার করে উঠলেন, হায় ভগবান! যারা জানোয়ার তাড়াচ্ছিল তাদেরই একজনের গায়ে গুলি লেগেছে। লোকটা কি গাধা বলতো? বন্দুকের নলের মুখোমুখি কখনো কেউ দাঁড়ায়? তারপরে তিনি চেঁচিয়ে সাবধান করে দিলেন, এই গুলি ছোড়া বন্ধ করো সব, একটা লোক আহত হয়েছে। হাতে করে একটা ছড়ি নিয়ে প্রধান দারোয়ান ছুটে এলো। কোথায় স্যার? লোকটা কোথায়? ঠিক সেই সময় চারপাশে বন্দুক ছোড়া বন্ধ হয়ে গেল। ঝোপের দিকে দ্রুত এগিয়ে যেতে যেতে স্যার জিওফ্রি রেগে বললেন, এদিকে! লোকগুলোকে দূরে সরিয়ে রাখো না কেন বলো তো? সারাটা দিন আমার নষ্ট করে দিলে। তারা দুজনে ডালপালা সরিয়ে ঝোপের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ডোরিয়ান তা দেখলেন। একটু পরে একটা লোককে তারা বাইরে টেনে আনলো। ভয়ে তিনি মুখ ঘুরিয়ে নিলেন। তার মনে হলো দুর্ভাগ্য তার পিছু নিয়েছে। জিওফ্রি জিজ্ঞেস করলেন, লোকটা সত্যি সত্যি মারা গিয়েছে কিনা দারোয়ান? দারোয়ান বলল, হ্যাঁ। দুজনের কথাই কানে এলো তার মনে। মনে হলো অরণ্য হঠাৎ জনাকীর্ণ হয়ে উঠেছে। চারপাশ থেকে লোক ছুটে আসছে। তাদের গলার অস্পষ্ট স্বর শোনা গেল। কয়েকটি মুহূর্ত একটা অনির্বচনীয় যন্ত্রণার মধ্য দিয়ে কেটে গেল। তার মনে হলো সময় যেন আর কাটে না। তারপরেই কে যেন তাকে কাঁধের ওপরে হাত রাখল। চমকে উঠে ফিরে দাঁড়ালেন তিনি। লর্ড হেনরি বললেন, ডোরিয়েন, আজকের মতো শিকার বন্ধ করতে আমি বরং ওদের বলে দিই। শিকার চালিয়ে যাওয়াটা ভালো দেখাবে না। তিক্তভাবে তিনি বললেন, হ্যারি, আমার ইচ্ছে শিকার চিরদিনের মতো বন্ধ হয়ে যাক। সমস্ত জিনিসটাই হচ্ছে জঘন্য, ভয়াবহ। লোকটা কি? কথাটা শেষ করতে পারলেন না তিনি। লর্ড হেনরি বললেন, আমার তাই ভয় হচ্ছে। গুলিটা তার বুকে লেগেছে। লোকটা সম্ভবত সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে। এসো আমরা বাড়ি যাই। কোনো রকম কথা না বলে রাস্তা দিয়ে পাশাপাশি তারা দুজনে প্রায় ৫০ গজ হেঁটে গেলেন। তারপরে লর্ড হেনরির দিকে তাকিয়ে ডোরিয়েন বললেন, ঘটনাটা অশুভ হেনরি। লর্ড হেনরি জিজ্ঞেস করলেন, কোনটা? ও, এই দুর্ঘটনার কথা বলছো? বন্ধু, একে এড়ানো যেত না। দোষ ওই লোকটারই। বন্দুকের নাগালের মধ্যেও যাওয়ার দরকারটা কি ছিল? তাছাড়া আমাদের কি? অবশ্য ডিমোক্রির ব্যাপারটা খারাপ লাগার কথা। শিকার যারা খেদাই করে তাদের হত্যা করার অর্থ নেই। কিন্তু লোকে ভাবে জিওফ্রি বন্দুক ছুড়তে জানে না। কিন্তু জিওফ্রি সে জাতের মানুষ নয়। ও সোজাসুজি গুলি ছোড়ে। মরুক গে, ও কথা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। মাথা নাড়ালেন ডোরিয়েন। ঘটনাটা অশুভ হ্যারি, ও তুমি যাই বলো। মনে হচ্ছে আমাদের মধ্যে কারো বিপদ ঘনিয়ে আসছে। যন্ত্রণায় মুখটা তার বিকৃত হয়ে উঠল। চোখ দুটোর ওপরে হাত বুলিয়ে তিনি কথা শেষ করলেন, হয়তো আমারই। বয়স্ক মানুষটি হাসলেন। ডোরিয়েন, পৃথিবীর মধ্যে একমাত্র ভীতিপ্রদ জিনিস হচ্ছে ক্লান্তি। ওটা হচ্ছে এমন একটা পাপ যার কোনো ক্ষমা নেই। কিন্তু ও নিয়ে তোমার কিছু ভাবতে হবে না। যদি ভদ্রলোকেরা ডিনারের সময় ওইটা নিয়ে কচকচি না করেন, আমি তাদের নিয়ে দেব যে আলোচনাটা নীতিগতভাবেই আমাদের বন্ধ করা উচিত। আর অশুভ ঘটনার কথা যদি বলো তো সত্যিকার অশুভ বলে কোনো বস্তু নেই। আমাদের সতর্ক করে দেওয়ার জন্যে দুর্ভাগ্য কোনো সংবাদ পাঠায় না। সেদিক থেকে ভদ্রমহিলা অনেক বেশি জ্ঞানী অথবা নিষ্ঠুর। তাছাড়া তোমার সঙ্গে স্থান পরিবর্তন করতে পারলে যে কোনো মানুষই খুশি হবে। হ্যারি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে স্থান পরিবর্তন করতে আমি রাজি হব না। আমার কথা শুনে অমন করে হেসো না তুমি। তোমাকে আমি সত্যি কথাই বলছি। যে হতভাগ্য চাষিটা আজ মারা গেল তার অবস্থাও আমার চেয়ে ভালো। মৃত্যুকে আমার ভয় নেই। মৃত্যুর পদধ্বনি আমাকে সন্ত্রস্ত করে তুলেছে। হায় ভগবান, তুমি কি লক্ষ্য করনি গাছের পেছনে একটা লোক আমাকে লক্ষ্য করছিল, অপেক্ষা করে বসেছিল আমার জন্যে? যেদিকে তার কম্পিত হাতটা বাড়ানো ছিল লর্ড হেনরি সেই দিকে তাকিয়ে দেখলেন। হেসে বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি।
মালি তোমার জন্য অপেক্ষা করছে। আমার ধারণা আজ রাতের টেবিলে কোন কোন ফুল রাখা হবে সেই কথাটাই সে জানতে চায়। তোমার ভয় দেখে অবাক লাগছে আমার। শহরে ফিরে গিয়ে আমার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিও। মালিকে তাদের দিকে আসতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডোরিয়েন। লোকটি তার টুপিটা তুলে দ্বিধার সঙ্গে লর্ড হেনরির দিকে তাকিয়ে তার মনিবের হাতে একখানা চিঠি দিয়ে বলল, চিঠির উত্তর নিয়ে যাওয়ার জন্য মাদাম আমাকে নির্দেশ দিয়েছেন। চিঠিটা পকেটে ফেলে দিয়ে বেশ বিরক্তির সঙ্গে ডোরিয়েন বললেন, মাদামকে বলো আমি এখনই আসছি। উত্তর পেয়ে লোকটি ঘুরে দাঁড়িয়ে দ্রুত গতিতে বাড়ির পথে এগিয়ে গেল। লর্ড হেনরি হেসে বললেন, বিপজ্জনক কাজ করতে মহিলারা কত ভালোবাসে। অনেক গুণের মধ্যে তাদের এই গুণটাকে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি। যতক্ষণ সবাই তাকিয়ে থাকে ততক্ষণই তারা পুরুষদের সঙ্গে খোলাখুলিভাবে প্রেমের অভিনয় করে। হ্যারি, তুমি নিজেও বিপজ্জনক কথা বলতে কম ভালোবাসো না। বর্তমান ক্ষেত্রে তুমি ভুল করেছ। ডাচেসকে আমার খুব ভালো লাগে সত্যি কথা, কিন্তু আমি তাকে ভালোবাসি না। এবং ডাচেস তোমাকে খুব ভালোবাসে কিন্তু পছন্দ করে কম। তোমাদের মিলটা হলো তাই রাজ্যটোক। তুমি কুৎসা রটনা করছো হ্যারি। কুৎসা রটনা করার মতো কোনো কাজ আমরা করিনি। একটা সিগারেট ধরিয়ে হাসতে হাসতে লর্ড হেনরি বললেন, প্রতিটি কুৎসার ভিত্তি হচ্ছে নীতিহীন নিচতায়। কথা বলার মোহে সবাইকে তুমি জবাই করতে পারো হ্যারি। উত্তর এলো, কারো সাহায্যের প্রয়োজন নেই। জবাই হওয়ার জন্য সবাই হাড়ি কাঠের দিকে এগিয়ে চলেছে। স্বরে গভীর দুঃখের একটা আমেজ মিশিয়ে ডোরিয়েন বলল, আমি যদি ভালোবাসতে পারতাম, কিন্তু ভালোবাসার প্রবৃত্তি আমার নষ্ট হয়েছে। আকাঙ্ক্ষাও তেমন আর নেই। নিজেকে নিয়েই আমি বড় ব্যস্ত। আমার ব্যক্তিত্ব আমার নিজের উপরই একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি মুক্তি চাই, পালিয়ে যেতে চাই, চাই ভুলতে। এখানে আসাটাই আমার বোকামি হয়েছে। মনে হচ্ছে হার্ভেকে জাহাজ ঠিক করার জন্য এখনই একটা টেলিগ্রাম করে দেই। জাহাজের ওপরে মানুষ নিরাপদ। কার কাছ থেকে নিরাপদ ডোরিয়েন? তুমি বিপদে পড়েছ? বিপদটা কি জাতীয় তা আমাকে তুমি বলছো না কেন? তুমি জানো আমি তোমাকে সাহায্য করতে পারি। বিষণ্ণভাবে তিনি বললেন, সে কথা তোমাকে আমি বলতে পারবো না। আমার ধারণা ওটা আমার একটা কল্পনা। এই অবাঞ্ছিত দুর্ঘটনাটা আমাকে বিভ্রান্ত করেছে। আমার ভয় লাগছে এই ধরনের কোনো একটা দুর্ঘটনায় হয়তো আমারও ঘটবে। পাগল কোথাকার। তাই যেন হয়, কিন্তু দুশ্চিন্তা না করে আমি পারছি না। ওই তো ডাচেস আসছে, দেখো, আমরা ফিরে এসেছি। ডাচেস বললেন, মিস্টার গ্রে আমি সব শুনেছি। বেচারা জিওফ্রি খুব ঘাবড়ে গেছে। শুনলাম খরগোশটাকে গুলি করতে তুমিই তাকে নিষেধ করছিলে। কি কাণ্ড! সেই রকমই বটে। কেন তাকে নিষেধ করতে গেলাম তা আমিই জানি না। খরগোশটা দেখতে বড় সুন্দর ছিল, কিন্তু লোকটার কথা তোমার কানে গিয়েছে শুনে আমি দুঃখিত। ঘটনাটা ভয়ানক। লর্ড হেনরি বললেন, বিরক্তিকর। এর মনস্তাত্ত্বিক কোনো মূল্য নেই। জিওফ্রি যদি ইচ্ছে করে এই কাজটা করত, তাহলেও না হয় এর একটা সদর্থ খুঁজে পাওয়া যেত। কেউ সত্যি সত্যি হত্যা করেছে এরকম একটা লোকের সঙ্গে পরিচিত হলে খুশি হতাম। ডাচেস চিৎকার করে উঠলেন, হ্যারি, কি ভয়ঙ্কর মানুষ তুমি, তাই না মিস্টার গ্রে? হ্যারি, মিস্টার গ্রে আবার অসুস্থ হয়ে পড়েছেন। মূর্ছা যাবেন বলে মনে হচ্ছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ডোরিয়েন হেসে বললেন, ও কিছু নয়। আমার শরীরটা কেমন নড়বড়ে হয়ে উঠেছে। এছাড়া আর কিছু নয়। ভয় হচ্ছে আজ সকালে অনেকটা হেঁটেছি। হ্যারি কি বলল তা শুনিনি। খুব বাজে কথা বুঝি? যাই হোক, অন্য সময় বলো। এখন আমি বাড়ি গিয়ে শুয়ে পড়ি। তোমরা কিছু মনে করো না কেমন? এই বলে ডোরিয়েন ভেতরে ঢুকে গেলেন। হেনরি ঘুরে দাঁড়িয়ে তন্দ্রালু চোখে ডাচেসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি ওকে খুব ভালোবাসো? কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না ডাচেস। সামনের দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, তাই যদি জানতাম। মাথা নাড়লেন হেনরি, বললেন, জানাটা মারাত্মক। অনিশ্চয়তাই মানুষকে মুগ্ধ করে। কুয়াশার অস্পষ্টতাই চমৎকার। তাতে পথ হারানোর সম্ভাবনা বেশি। প্রিয় গ্ল্যাডিস, সব পথেরই লক্ষ্য এক জায়গায়। সেটা কি? ভ্রান্তির অবসান। স্ট্রবেরির পাড়া ঘেঁটে আমি ক্লান্ত। ওগুলি তোমার ভালো মানায় বাইরের জীবনে। লর্ড হেনরি বললেন, ওগুলোকে তুমি শেষ পর্যন্ত হারিয়ে ফেলবে। না, একটিও হারাবো না। মনমাউথের কান রয়েছে। বৃদ্ধ বয়সে কানে কম শোনে মানুষ। অপরের সঙ্গে তোমাকে মিশতে দেখলে ও রাগ করে না। তাই যদি করত। লর্ড হেনরি চারপাশে একবার তাকিয়ে দেখলেন। মনে হলো কি যেন খুঁজছেন তিনি।
ডাচেস জিজ্ঞেস করলেন, কি খুঁজছ? তোমার মনে চাবিকাঠিটা, তুমি সেটা ফেলে দিয়েছ। ভয় নেই, এখনো মুখোশ রয়েছে আমার, হেসে বললেন ডাচেস। তোমার চোখগুলি বড় সুন্দর। মুক্তার মতো দাঁতগুলি বের করে আবার হাসলেন ডাচেস। ওপরে তার নিজের ঘরে একটা সোফার ওপরে শুয়েছিলেন ডোরিয়েন। যন্ত্রণায় তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কুঁকড়ে কুঁকড়ে উঠেছিল। হঠাৎ মনে হলো জীবনের এই ভয়াবহ বোঝা আর তিনি বইতে পারছেন না। মনের ভিতর জন্তু জানোয়ারের মতো সেই হতভাগ্য লোকটির মৃত্যু তার মন অস্বস্তিতে ভরিয়ে দিয়েছিল। বিকাল 5টার সময় বেল বাজালেন তিনি। চাকর ঘরে এসে ঢুকতে সেই রাত্রির ট্রেনেই শহরে ফিরে যাওয়ার জন্য চাকরকে নির্দেশ দিলেন তিনি। সব জিনিসপত্র গোছগাছ করে নিতে বললেন। সেই সঙ্গে বলে দিলেন ঠিক 8:30টার সময় গাড়ি যেন তৈরি থাকে, আর একটা রাতও তিনি এ বাড়িতে কাটাবেন না। বাড়িটা অলক্ষণে, এখানে দিনের বেলায় প্রকাশ্যে মৃত্যু হেঁটে বেড়াচ্ছে। এখানে অরণ্যের ঘাসগুলি রক্তে লাল হয়ে উঠেছে। তারপর একটা চিঠি লিখলেন লর্ড হেনরিকে। জানালেন যে ডাক্তার দেখানোর জন্য তিনি শহরে যাচ্ছেন। সেই সঙ্গে অনুরোধ করলেন তার অনুপস্থিতিতে তিনি যেন তার অতিথিদের দেখাশোনা করেন। চিঠিটা লিখে খামে মুড়তে যাবেন, এমন সময় চাকর এসে জানালো যে হেডকিপার তার সঙ্গে দেখা করতে চায়। ভ্রুকুটি করলেন তিনি, ঠোঁটটাও একবারে কামড়ালেন। তারপরে একটু ভেবে বললেন, পাঠিয়ে দাও। হেডকিপার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ড্রয়ারের ভেতর থেকে একটা চেক বই বার করলেন ডোরিয়েন। তারপরে বইটা তার সামনে খুলে বললেন, আজ সকালে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য তুমি এসেছো, তাই না চন্টন? কলমটা তুলে নিলেন তিনি। হ্যাঁ স্যার। লোকটা কি বিয়ে করেছে? ওর কোনো পোষ্য আছে? থাকলে তারা কেউ অভাবে পড়ুক তা আমি চাই না। কত টাকা তাদের দিতে হবে বলো তো, আমি তাদের পাঠিয়ে দেব। লোকটা যে কে তা আমরা কেউ বুঝতে পারছি না স্যার, সেই জন্যই আপনার কাছে এসেছিলাম। তোমরা জানো না? কি বলছো? ও কি তোমাদের লোক নয়? না স্যার, কোনোদিন ওকে আমরা দেখিনি। নাবিক বলে মনে হচ্ছে স্যার। ডোরিয়ান গ্রের হাত থেকে কলমটা পড়ে গেল। মনে হলো হঠাৎ তার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি চিৎকার করে উঠলেন, কি বললে? নাবিক? হ্যাঁ স্যার, চিহ্ন দেখে সেই রকমই মনে হয়েছে আমাদের। বিভ্রান্ত চোখে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ওর কাছ থেকে এমন কিছু পাওনি যা থেকে ওর নামটা কি জানা যায়? সামান্য কিছু টাকা আর 6 একটা পিস্তল, কোনো নাম নেই। চেহারাটা ভালোই, তবে একটু উগ্র। আমাদের ধারণা নাবিক। চমকে দাঁড়িয়ে উঠলেন ডোরিয়েন। দেহটা কোথায়? চলো এখনই, আমি দেখব। মৃতদেহটা হোম ফার্মে রাখা হয়েছে স্যার। মিনিট 15-এর মধ্যেই দেখা গেল ডোরিয়ান গ্রে ঘোড়ার পিঠে চড়ে লম্বা চওড়া রাস্তা ধরে হেঁটে চলেছেন হোম ফার্মের দিকে। নির্ধারিত জায়গায় পৌঁছে তিনি দেখতে পেলেন দুটি লোক বাইরের উঠোনে পায়চারি করছে। ঘোড়া থেকে লাফিয়ে পড়লেন তিনি। তারপরে ওই দুটি লোকের হেফাজতে ঘোড়া আর চাবুকটা রেখে তিনি শেষ প্রান্তের একটা আস্তাবলের দিকে এগিয়ে গেলেন। ঘরের মধ্যে একটা আলো জ্বলছিল। সেই দেখেই তিনি বুঝতে পারলেন ওখানে একটা মৃতদেহ রয়েছে। দরজার সামনে গিয়ে তিনি তালার উপরে হাত রাখলেন। একটু থামলেন। মনে হলো লোকটিকে যেন তিনি চিনতে পেরেছেন। মনে হলো এই আবিষ্কার হয় তার জীবনকে বাঁচাবে, না হয় ধ্বংস করে ফেলবে। তারপরেই তিনি দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। ঘরের এক কোণে জঞ্জালের স্তূপের ওপরে একটা মৃতদেহ শোয়ানো রয়েছে। তার দেহে মোটা শার্ট, পরনে একজোড়া নীল ট্রাউজার। তার মুখের উপরে একটা ডোরাকাটা রুমাল। বোতলের মুখে লাগানো একটা বাতি জ্বলছে তার পাশে। কেঁপে উঠলেন ডোরিয়ান গ্রে। মনে হলো নিজের হাতে রুমালটা কিছুতেই তিনি সরাতে পারবেন না। একজন চাকরকে ডেকে তিনি বললেন, রুমালটা সরিয়ে নাও, আমি দেখতে চাই লোকটা কে। চাকরটা রুমাল সরিয়ে নিল। তিনি দেখার জন্য সামনে এগিয়ে এলেন। একটা আনন্দের আর্তনাদ তার মুখ থেকে বেরিয়ে এলো। মৃত লোকটি জেমস ভেন। মৃতদেহটির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড তিনি দাঁড়িয়ে রইলেন। বাড়ি ফেরার পথে তার চোখ দুটি জলে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন এবার তিনি নিরাপদ। ঊনবিংশ পরিচ্ছেদ। গোলাপ জলে আঙুল ডোবাতে ডোবাতে লর্ড হেনরি বললেন, তুমি ভালো হতে যাচ্ছ এ কথা আমাকে বলে লাভ নেই ডোরিয়েন। তুমি এমনিতে নিখাত সোনা, অনুগ্রহ করে নিজেকে পরিবর্তন করো না। ঘাড় নাড়লেন ডোরিয়েন। না হ্যারি, জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, আর আমি করব না। গতকাল থেকে আমি ভালো কাজ করতে শুরু করেছি। গতকাল তুমি কোথায় ছিলে? গ্রামে, একটা ছোট সরাইখানায়, একা। লর্ড হেনরি হেসে বললেন, বন্ধু,
গ্রামে যে কোনো লোক ভালো থাকতে পারে, সেখানে কোনো প্রলোভন নেই। সেজন্যই যারা শহরের বাইরে থাকে তারা অত অসভ্য। সভ্যতা অর্জন করা সহজ ব্যাপার নয়। সভ্য হওয়ার উপায় রয়েছে দুটো, একটা হচ্ছে কৃষ্টি অর্জন করে, আর একটা হচ্ছে নোংরামি করে। গ্রাম্য লোকের দুটোর মধ্যে একটা সুযোগও পায় না, তাই তাদের জীবনের গতি রুদ্ধ। ডোরিয়ানের কণ্ঠে প্রতিধ্বনি শোনা গেল, কৃষ্টি আর নোংরামি। দুটির কিছু কিছু আমি জানি, ওদের দুটি যে একসঙ্গে থাকে সেটাই আমার কাছে এখন ভয়ঙ্কর বলে মনে হয়। কারণ এখন আমি নতুন আদর্শে বিশ্বাসী। আমি আমার পথ পরিবর্তন করার চেষ্টা করেছিও কিছুটা। কি ভালো কাজটা তুমি করেছ সে কথা এখনো তুমি বলনি, অথবা একটার বেশি ভালো কাজ তুমি করেছ তাই কি তুমি বললে? তোমাকে বলছি হ্যারি, এ কথা আর কাউকে আমি বলতে পারবো না। একজনকে আমি ছেড়ে দিয়েছি, আত্মম্ভরিতা বলে মনে হবে, কিন্তু আমি কি বলতে চাই তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। মেয়েটা খুবই সুন্দরী, সাইবিলের মতো অপরূপা। মনে হয় তার লাবণ্যই আমাকে প্রথম আকর্ষণ করেছিল। সাইবিল ভেনকে তোমার মনে আছে? ওহ, কতদিন আগের কথা। অবশ্য সেটা ঠিক আমাদের সমাজের নয়, সে হচ্ছে সরল একটা গ্রাম্য বালিকা। সত্যি সত্যি আমি তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা মে মাস থেকে প্রতি সপ্তাহেই 2 বার করে আমি সেই গ্রামে যেতাম তার সঙ্গে দেখা করার জন্যে। গতকাল একটা ছোট বাগানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপেলের ফুলগুলি লুটিয়ে পড়েছিল তার চুলের ওপরে। সে হাসছিল। আজ সকালেও আমাদের দুজনের এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল। হঠাৎ আমি মনস্থির করে ফেললাম, না থাক, নিষ্পাপ কুসুম আর আমি ছিড়ব না। বাধা দিয়ে লর্ড হেনরি বললেন, আমার ধারণা ভাবাবেগের নতুনত্বে তোমার মনে সত্যিকারের আনন্দের বাণ ডাকছিল। যাই হোক, এই রূপকথার উপসংহার আমি টেনে দিতে পারি। সৎ উপদেশ দিয়ে তুমি তার হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিচ্ছ। তুমি যে আত্মশুদ্ধির পথ ধরে, এটাই তার প্রথম পদক্ষেপ। ছি ছি হ্যারি, এরকম ভয়ঙ্কর কথা বলা উচিত নয় তোমার। মেয়েটার হৃদয় ভাঙেনি। সে অবশ্য কেঁদেছিল ঠিক কথা, কিন্তু কোনো অসম্মানের বোঝা তার ঘাড়ে চাপেনি। সে তার স্বপ্নের উদ্যানে পারমিতার মতো বেঁচে থাকতে পারে। এবং অবিশ্বাসী ফ্লোরিজেলের কথা ভেবে কাঁদবো প্রিয় ডোরিয়েন? তুমি একেবারে ছেলে মানুষ। তুমি কি ভেবেছ সে আর কোনোদিন নিজের সমাজের কাউকে বিয়ে করে সুখী হবে? হয়তো কোনো রুক্ষ মেজাজি অথবা বদরাগী কোনো চাষিকে সে বিয়ে করবে। তোমাকে ভালোবাসার ফলে সে তার স্বামীকে ঘৃণা করতে শুরু করবে। ফলে সারা জীবন ধরেই কষ্ট পাবে মেয়েটা। নীতির দিক থেকে তোমার এই আত্মশুদ্ধির কোনো দাম নেই। এমনকি সূচনার দিক থেকেও এটা নগণ্য। তাছাড়া তুমি কি করে জানলে যে সে এতক্ষণ ওফিলিয়ার মতো জলে ভাসছে না? হ্যারি, তোমার বাণী অসহ্য। প্রতিটি ব্যাপারেই তুমি ব্যঙ্গোক্তি করো, তারপরে উপসংহার করো করুণতম পরিণতির কথা বলে। কথাটা তোমাকে বলা উচিত হয়নি আমার। তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। আমি জানি আমি যা করেছি তা ঠিক। যাক, ওসব কথা এখন থাক। আমাকে তুমি বোঝাতে চেও না যে আমার জীবনের প্রথম ভালো কাজ, স্বার্থত্যাগ, তা যত নগণ্যই হোক পাপ ছাড়া আর কিছু নয়। আমি আরও ভালো হতে চাই, এবং হবও। এখন তোমার কথা বলা শহরে কি ঘটেছে? অনেকদিন আমি ক্লাবে যাইনি। এখনও লোকে হতভাগ্য বেসিলের অন্তর্ধানের কথা আলোচনা করছে। কিছুটা মদ গ্লাসে ঢালতে ঢালতে ডোরিয়েন বললেন, ভেবেছিলাম ওই আলোচনা করতে করতে এতক্ষণে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয় বন্ধু, মাত্র 2টি সপ্তাহ তারা এই আলোচনা করছে, আর ব্রিটিশ জাত 3 মাসের আগে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ক্লান্ত হয় না। সেদিক থেকে বর্তমানে তারা কিছুটা ভাগ্যবান। তাদের আলোচনার বিষয় অনেক। আমার বিবাহ বিচ্ছেদ নিয়ে তারা মশগুল, তারপর অ্যালেন ক্যাম্বেলের আত্মহত্যা, সঙ্গে সঙ্গে আবার একটি আর্টিস্টের রহস্যময় অন্তর্ধান। ব্রিটিশ জাত এখন উদ্ধত হয়ে উঠেছে। স্কটল্যান্ড ইয়ার্ড নিশ্চিত যে ধূসর রঙের অ্যালেস্টার চাপিয়ে নভেম্বর মাসের 9 তারিখে মধ্যরাত্রিতে যে লোকটি ট্রেনে চেপে প্যারিসের দিকে যাত্রা করেছিল, সে লোকটি হতভাগ্য বেসিল ছাড়া আর কেউ নয়। ফরাসি পুলিশ ঘোষণা করেছে যে বেসিল কখনো প্যারিসে নামেনি। আমার ধারণা আর 15 দিনের মধ্যে আমরা শুনতে পাব যে বেসিলকে সান ফ্রান্সিসকোতে দেখা গেছে। মজার কথাই বটে, যারাই অদৃশ্য হয়ে যায় তারাই নাকি সান ফ্রান্সিসকোতে ঘুরে বেড়াতে দেখা যায়। শহরটা নিশ্চয়ই খুব সুন্দর। পরলোকের সমস্ত কিছু আকর্ষণ নিশ্চয়ই ওখানে রয়েছে।
ব্যাপারটা নিয়ে কেমন করে অত সহজভাবে তিনি আলোচনা করতে পারছেন সেই ভেবে অবাক হয়ে ডোরিয়েন জিজ্ঞেস করলেন, বেসিলের কি হয়েছে বলে তোমার মনে হচ্ছে? আমি কিছুই ভাবতে পারছি না। বেসিল যদি নিজেকে লুকিয়ে রাখতে চায় তাতে আমার কিছু যায় আসে না। সে যদি মারা গিয়ে থাকে তার সম্বন্ধে আমি কিছু চিন্তা করতেও চাই না। মৃত্যুটাকেই আমি ভয় করি, ঘৃণা করি মৃত্যুকে। কেন? ক্লান্তভাবে প্রশ্ন করলেন ডোরিয়েন। কারণ একমাত্র মৃত্যু ছাড়া মানুষ সবকিছুই কাটিয়ে উঠতে পারে। মৃত্যুর আর অশ্লীলতা, ঊনবিংশ শতাব্দীর এই দুটি বাস্তব সত্যকে মানুষ কিছুতেই ব্যাখ্যা করতে পারেনি। চলো কফি খাওয়ার ঘরে যাই, সেখানে তুমি আমাকে কপি বাজিয়ে শোনাবে। আমার স্ত্রী যার সঙ্গে পালিয়ে গেছে সেই ছোকরা চমৎকার কপিন বাজাত। বেচারি ভিক্টোরিয়া, তাকে আমার খুব ভালো লাগতো। সে চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন নিডল হয়ে গেছে। অবশ্য বিবাহিতা জীবন একটা অভ্যাস ছাড়া আর কিছু নয়, বদভ্যাসও বলতে পারো। কিন্তু তবু মানুষ তার নিকৃষ্ট অভ্যাসকে হারানোরও দুঃখ করে। কেবল দুঃখই করে না, খুব বেশি দুঃখ করে। সব বদভ্যাসগুলি মানুষের জীবনে অত্যাবশ্যকীয় অঙ্গ ছাড়া আর কিছু নয়। কিছুই বললেন না ডোরিয়েন। কফি খাওয়ার ঘরে উঠে গিয়ে কিছুক্ষণ পিয়ানো বাজালেন। তারপরে কফি আসার পরে তিনি থামলেন। হেনরির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা হ্যারি, বেসিলকে কেউ খুন করেছে এ কথা কি তোমার কখনো মনে হয়েছে? লর্ড হেনরি হাই তুলে বললেন, বেসিল খুব জনপ্রিয় ছিল। তার হাতে থাকত সবসময় একটা ওয়াটার বেরি ঘড়ি। তাকে লোকে খুন করবে কেন? কারো সঙ্গে শত্রুতা করার মতো চালাক সে ছিল না। তবে অবশ্য অদ্ভুত সুন্দর ছবি আঁকার হাত ছিল তার। তাছাড়া মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল না তার। কেবলমাত্র একবারই তাকে আমার ভালো লেগেছিল। সে সময়টা তোমার ছবি আঁকতে আঁকতে সে আমাকে বলেছিল তোমাকে সে পুজো করে, আর তার চিত্রকলার তুমি হচ্ছ প্রধান প্রেরণা। বিষণ্ণ সুরে ডোরিয়েন বললেন, বেসিলকে আমি ভালোবাসতাম, কিন্তু তাকে কেউ হত্যা করেছে এ কথা কি লোকে বলছে না? অবশ্য কিছু কিছু কাগজে সেই রকম কথাই বলছে। আমার কিন্তু তা মনে হয় না। আমি জানি প্যারিসে অনেক বিপজ্জনক জায়গা রয়েছে, কিন্তু সেসব জায়গায় যাওয়ার মানুষ সে নয়। কোনো বিষয়ে তার কোনো কৌতূহল ছিল না। এটাই তার চরিত্রের দোষ। ডোরিয়ান বললেন, আমি যদি বলি তাকে আমি হত্যা করেছি, তাহলে তুমি কি বলবে হ্যারি? আমি বলবো, প্রিয় বন্ধু, যে চরিত্রের অভিনয় করার চেষ্টা তুমি করছো সেই চরিত্রটা তোমায় মানাবে না। সমস্ত পাপই নোংরা, যেমন সমস্ত নোংরাই পাপ। হত্যা করা ডোরিয়েন তোমার কর্ম নয়। এই কথা বলে তোমার অহংকারকে আমি আঘাত করছি বলে দুঃখিত, কিন্তু তোমার পক্ষে ওটাই সত্যি। সমাজের নিচু স্তরের মানুষরাই এই ধরনের কাজ করে। তার জন্য আমি তাদের দোষ দেই না। আমার বিশ্বাস, আমাদের কাছে আর্টের যা দাম ওদের কাছে খুন খারাপের দাম সেই রকম। অদ্ভুত চমক জাগানোর উপায় মাত্র। চমক জাগানোর উপায় মাত্র? তুমি কি তাহলে মনে করো যে একবার খুন করেছে সে দ্বিতীয়বার খুন করবে না? ও কথা আমাকে বলো না। লর্ড হেনরি হেসে বললেন, বারবার করতে করতে যে কোনো জিনিসই মানুষকে আনন্দ দেয়। এটাই হচ্ছে মানুষের জীবনের একটা অতি প্রয়োজনীয় রহস্য। আমার ধারণা হত্যা করাটা ভুল। ডিনারের পরে জানিয়ে খোলাখুলি আলোচনা করা যায় না এমন কোনো কাজ মানুষের করা উচিত নয়। কিন্তু বেচারা বেসিলের কথা থাক। তুমি যা বললে সেই রকম রোমান্টিক পরিণতি যদি তার ঘটে থাকে তাহলে তো ভালোই। কিন্তু আমি তা ভাবতে পারছি না। আমার ধারণা বাসে করে যেতে যেতে সেদিন নদীতে পড়ে গিয়েছে, বাস কন্ট্রাক্টর চেপে দিয়েছে ব্যাপারটা। হ্যাঁ, ওই ধরনেরই কিছু একটা ঘটেছে তার। তুমি কি জানো আর ভালো ছবি আঁকার ক্ষমতা তার ছিল না? গত 10 বছরের মধ্যে তার ছবির মান অনেকটা নেমে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন ডোরিয়েন। লর্ড হেনরির ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পায়চারি করার পর বললেন, হ্যাঁ, তার ছবির মান অনেক নেমে গেছে। মনে হচ্ছে কিছু যেন অভাব রয়ে গেছে তার ছবিতে। আদর্শ হারিয়ে ফেলেছে সে। তোমার সঙ্গে তার নিবিড় বন্ধুত্ব নষ্ট হওয়ার পর থেকেই তার এই অধপতনের শুরু। তোমার সঙ্গে ভাঙন ধরল কেন? আমার ধারণা তাকে আর তোমার ভালো লাগতো না। তাই যদি হয় তাহলে সে তোমাকে কখনো ক্ষমা করতে পারবে না। বিরক্তিকর মানুষদের স্বভাবই ওই রকম। আচ্ছা, তোমার যে ছবিটা সে এঁকেছিল সেটা কোথায় বলো তো? ছবিটা শেষ হওয়ার পরে আর সেটা দেখেছি বলে তো মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অনেকদিন আগে তুমি একবার বলেছিলে ছবিটাকে তুমি সেলবিতে পাঠিয়ে দিয়েছ। পথে সেটা হারিয়ে গেছে, তাই না? সেটা কি ফিরে পেয়েছ? পাওনি? হায় হায়, ছবিটা সত্যিই বড় সুন্দর। আমি সেটা কিনতে চেয়েছিলাম। বেসিলের ওটা একটা প্রথম শ্রেণীর ছবি। তারপর থেকে তার ছবির মান নামতে শুরু করেছে। তারপর থেকে তার ছবিগুলো হয়েছে সৎ বাসনা
আর নিকৃষ্ট শিল্পের নিদর্শন, একেবারে নির্ভেজাল ব্রিটিশ চিত্রকরদের চিত্রকলার প্রতীক। ছবিটা পাওয়ার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে? দেওয়া উচিত তোমার। ডোরিয়ান বললেন, ভুলে গেছি, সম্ভবত দিয়েছিলাম, কিন্তু ছবিটা সত্যি আমার ভালো লাগেনি। আমি দুঃখিত যে ওই ছবির মডেল হয়েছিলাম আমি। ছবিটা দেখে হ্যামলেট নাটকের দুটো লাইন আমার মনে পড়ে যায়। লাইন দুটো হচ্ছে, দুঃখের চিত্রের মতো হৃদয়হীন একটা মুখ। হ্যাঁ, আমার প্রতিকৃতিটা ওই রকমই। লর্ড হেনরি হেসে বললেন, জীবনকে যে চিত্রকরের দৃষ্টি দিয়ে দেখে, তার কাছে মস্তিষ্কটাই হচ্ছে তার হৃদয়। তারপরে তিনি চোখ দুটি অর্ধেক ঘুরিয়ে ডোরিয়েনের দিকে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা ডোরিয়েন, মানুষ সারা পৃথিবী জয় করলো কি হারালো, তাতে কি যায় আসে? কে যেন বলেছিল তার নিজের আত্মা। ডোরিয়েন এতক্ষণ ঠুং ঠুং করে পিয়ানোর সুর তুলছিলেন। প্রশ্নটা শুনে তিনি তার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, এ প্রশ্ন কেন? লর্ড হেনরি বললেন, প্রশ্নটা করেছি এই ভেবে যে তুমি হয়তো এর উত্তর দিতে পারবে, এছাড়া আর কিছু নয়। গত সোমবার আমি পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলাম। মার্বেল আর্চের পাশে নোংরা পোশাক পরে একদল লোক ততোধিক নোংরা একটি ধর্মযাজকের বাণী শুনছিল। যেতে যেতে শুনলাম ধর্মযাজকটি চিৎকার করে তার শ্রোতাদের ওই প্রশ্নটি করছেন। ব্যাপারটা আমার কাছে নাটকীয় বলে মনে হলো। এই ধরনের কৌতুককর ঘটনা লন্ডন শহরে হামেশাই ঘটছে। ভিড়ে রবিবার নোংরা ম্যাকিনটস পরা কোনো খ্রিস্টান পাদ্রী, তার চারপাশে ছাতা মাথায় দিয়ে একদল বিবর্ণ শ্রোতা দাঁড়িয়ে। ঠিক সেই রকম পাদ্রীর এই ধরনের উচ্ছ্বাস ভরা প্রশ্ন তীক্ষ্ণভাবে সবাইকে গিয়ে আঘাত করছে। একদিক দিয়ে ভালোই, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে প্রশ্নটা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। সেই ভবিষ্যৎ বক্তাকে আমি বলবো বলে ভেবেছিলাম যে আর্টের আত্মা রয়েছে, তার নেই। কিন্তু ভয় হলো মানুষটি সম্ভবত আমার বক্তব্যের নিগূঢ় তত্ত্বটি বুঝতে পারবে না। থাক থাক হ্যারি, আত্মা হচ্ছে ভয়ঙ্কর বাস্তব সত্য। একে কেনাও যায় না, বিক্রিও করা যায় না। একে নিয়ে খেলা যায় না ছিনিমিনি। একে বিষাক্ত করা যায় অথবা করা যায় নিখুঁত। আমাদের প্রত্যেকেরই আত্মা রয়েছে, আমি তা জানি। ডোরিয়েন, এ বিষয়ে তুমি নিশ্চিত? নিশ্চয়ই। তাহলে ওটা একটা মরীচিকা ছাড়া আর কিছু নয়। যে জিনিস মানুষ একেবারে সত্যি বলে বিশ্বাস করে, তা কোনোদিন সত্যি হতে পারে না। বিশ্বাসের মারাত্মক পরিণতি আর রোমান্সের শিক্ষা হলো। খুব গম্ভীর হয়ে পড়লে দেখছি। না না, অতটা সিরিয়াস হওয়ার দরকার নেই। আমাদের যুগের কুসংস্কারদের নিয়ে তোমার কি করার আছে? আমারই বা রয়েছে কি? কিছু নেই। আমরা বিশ্বাস হারিয়েছি, ওসব কথা থাক। তুমি বরং কিছু বাজাও। বাজাতে বাজাতে বলো, তোমার ওই যৌবনের গোপন রহস্যটা কি? তোমার চেয়ে আমি মাত্র বছর 10 বড়। আমাকে দেখো, আমি একেবারে বুড়িয়ে গেছি, হয়ে গেছি ফ্যাকাশে। কিন্তু তোমার সৌন্দর্যের গুণ এতটুকুও কমেনি। আজ তোমাকে যেমন সুন্দর দেখছি, চিরকালই তুমি সেই রকম। পরিবর্তন তোমার হয়েছে, কিন্তু চেহারায় না। তোমার গোপন রহস্যটা কি জানলে আমি খুশি হতাম। শারীরিক পরিশ্রম করা, সকালে ওঠা আর সম্ভ্রান্ত হওয়া ছাড়া যৌবন ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। যৌবনের মতো জিনিস আর নেই। যৌবনের অজ্ঞতা নিয়ে আলোচনা করা হাস্যকর। একমাত্র তাদের কথা আমি শ্রদ্ধার সঙ্গে শুনি যারা আমার চেয়ে বয়সে কম। মনে হয় তারাই আমার পথিকৃৎ। জীবন তার নতুনতম সঞ্চয়ের ভাণ্ডার তাদের কাছে খুলে দিয়েছে। নীতিগতভাবেই বৃদ্ধদের আমি প্রতিবাদ করি। গতকাল কি ঘটেছে সে সম্বন্ধে যদি তাদের মতামত চাও, তাহলে তারা গম্ভীরভাবে যে মতামত দেবে তা হচ্ছে 1820 সালের। আজ রাত্রে আমি সঙ্গীতে ডুবে থাকতে চাই। আজ মনে হচ্ছে তুমি যেন যুবক অ্যাপোলো আর আমি মার্সিয়াস। তোমার গান শুনে মাতোয়ারা। আমারও দুঃখ আছে ডোরিয়েন, এমন দুঃখ যা তুমি জানো না। বার্ধক্যের ট্র্যাজেডি এই নয় যে সে বৃদ্ধ। ট্র্যাজেডি হচ্ছে আর একজন যুবক। মাঝে মাঝে নিজের সৎ ভাষণে আমি নিজেই চমকে উঠি। আর ডোরিয়েন, তুমি জীবনের সব সুরা পান করেছ। আঙ্গুরের নির্যাসে ভরিয়ে দিয়ে তোমার আত্মা। কিছুই তোমার কাছে গোপন নেই। সবই তুমি সঙ্গীতের মতো উপভোগ করেছ। এত ভোগের পরেও তোমার ক্লান্তি নেই, বিকৃতি ঘটেনি তোমার চেহারায়। তুমি সেই আগের মতোই অপরূপ সুন্দর। আমি সেই আগের মানুষ নেই হ্যারি। আছো, সেই আগের মতোই অবিকল। তোমার বাকি জীবনটা কিভাবে কাটবে আমি তাই ভেবে অবাক হই। আত্মত্যাগ করে এ জীবনকে তুমি নষ্ট করে দিও না। তুমি একেবারে নিখুঁত। ঘাড় নেড়ে আমার কথার প্রতিবাদ করে লাভ নেই। তুমি জানো আমার কথাই ঠিক। তাছাড়া প্রতারণা করো না নিজের সঙ্গে। ইচ্ছা অনিচ্ছার ওপরে জীবন নির্ভর করে না। জীবনটা হচ্ছে স্নায়ু আর তন্ত্রীর ঘন সন্নিবেশ। এদের মধ্যে
মানুষের চিন্তারা লুকিয়ে থাকে, কামনা বা স্বপ্নের জাল বনে। নিজেকে তুমি নিরাপদ অথবা সবল বলে ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে বলছি ডোরিয়েন, আমাদের জীবন দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট মুহূর্তের উপরে। ঘরের বিশেষ কোনো রং, সকালবেলাকার আকাশের মোহ, বিশেষ কোনো সুগন্ধ, একটা ভুলে যাওয়া কবিতা, এরাই আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে। তোমার সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারলে আমি খুশি হতাম ডোরিয়েন। আমাদের দুজনের বিরুদ্ধেই পৃথিবী সোচ্চার হয়ে উঠেছে, কিন্তু সেসব সময়ই তোমার জন্য পূজার উপকরণ সাজিয়ে রেখেছে। আমি খুশি যে তুমি কোনোদিন কোনো মূর্তি গড়নি, কোনো ছবি আঁকোনি। নিজেকে বাদ দিয়ে আর কিছুই সৃষ্টির কাজে অনর্থক সময় নষ্ট করনি তুমি। জীবনটাই হচ্ছে তোমার কাছে একটা আর্ট, তোমার দিনগুলিই তোমার সনেট। পিয়ানো থেকে উঠে নিজের চুলগুলির ভেতর দিয়ে আঙুল বুলিয়ে নিলেন ডোরিয়েন। বললেন, হ্যাঁ, জীবনটা আমার কাছে সৌন্দর্যের প্রতীক হয়ে দেখা দিয়েছে। আমি সেই জীবন আর চাই না হ্যারি। তাছাড়া আমাকে নিয়ে তুমি আর ওই উচ্ছ্বাস দেখিও না। আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না। যদি জানতে তাহলে বিতৃষ্ণায় তুমি মুখ ঘুরিয়ে নিতে। হাসছো তুমি, হেসো না। তুমি বাজনা থামালে কেন ডোরিয়েন? যাও বাজাও। ওই ধোঁয়াটে আকাশের বুকে যে মধু চাঁদ উকি দিয়েছে, তার দিকে একবার তাকিয়ে দেখো। তোমার সঙ্গীত সুধা পান করার জন্য ও অপেক্ষা করছে। তোমার গান শুরু হলেই ও পৃথিবীর কাছাকাছি নেমে আসবে। গাইবে না? তাহলে ক্লাবে চলো। ক্লাবে তোমার সঙ্গে আলাপ করার জন্য একজন ব্যস্ত হয়ে উঠেছে। সে হচ্ছে যুবক লর্ড পোল, বুনেসাইথের বড় ছেলে। ইতিমধ্যেই সে তোমার নেকটাই পরার ঢংটা রপ্ত করে নিয়েছে। বিষণ্ণভাবে ডোরিয়েন বললেন, না থাক, আজ আমি বড় ক্লান্ত হ্যারি। ক্লাবে আজ আর যাব না। প্রায় 11টা বাজে, আমি আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। আর একটু থাকো। আজকের রাতে যে বাজনা তুমি বাজালে, এমন সুন্দর বাজনা আর কখনো আমি শুনিনি। ডোরিয়েন হেসে বললেন, তার কারণ আমি ভালো হতে যাচ্ছি। আমার কাছে তুমি পাল্টাতে পারো না ডোরিয়েন। সবসময় আমরা পরস্পরের অচ্ছেদ্য বন্ধু। তবে একখানা বই পড়তে দিয়ে আমার মনকে তুমি বিষাক্ত করে তুলেছিলে, তার জন্য আমি তোমাকে মাফ করব না। হ্যারি, প্রতিজ্ঞা করো ওই বই তুমি আর কাউকে পড়তে দেবে না। এতে মানুষের ক্ষতি হয়। হেনরি বললেন, বন্ধু, এবারে তুমি নীতি আওড়াতে শুরু করলে। মনে হচ্ছে যেসব পাপ করে তুমি নিজে ক্লান্ত হয়ে পড়েছ, সেই পাপ মানুষ যাতে না করে সেই বাণী প্রচার করার জন্য পাদ্রীদের মতো তুমি শীঘ্রই রাস্তায় বেরিয়ে পড়বে। নিশ্চয়ই ওরকম কিছু করার মতো গাদ্দিক তুমি হবে না। তাছাড়া লাভও নেই। তুমি আর আমি যা, তাই এবং ভবিষ্যতেও তাই থাকব। আর বই পড়ে নষ্ট হওয়ার কথা যদি বলো, ওটা কিছু নয়। মানুষের কাজের ওপরে আর্টের কোনো প্রভাব নেই। আর্ট একেবারে বন্ধা। যে বইগুলিকে পৃথিবী জঘন্য বলে প্রচার করেছে, সেগুলি পৃথিবীর লজ্জাকর ইতিহাস। যাকে বর্তমানে সাহিত্য নিয়ে আমরা আলোচনা করছি না। কাল এসো, 11টার সময় আমরা ঘোড়ায় চড়ে বেড়াতে যাব। আমরা একসঙ্গে লাঞ্চ করব। তারপরে আমি তোমাকে লেডি ব্রামসালের বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমার ডাচেসের সঙ্গেও লাঞ্চ করতে পারি আমরা। সে বলছিল আজকাল তোমার সঙ্গে নাকি তার দেখাই হয় না। গ্ল্যাডিসকে তোমার কি আর ভালো লাগে না? জানি তার চত্বর কথা মানুষকে কষ্ট দেয়। যাই হোক, কাল বেলা 11টার সময় এখানে থেকো। সত্যি কি আসতে হবে হ্যারি? নিশ্চয়ই। পার্ক এখন বড় মনোরম। আমার ধারণা তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এত সুন্দর লাইলাক আর কখনো ওখানে ফোটেনি। তাই হবে। কাল 11টার সময় এখানে আমি আসব। শুভরাত্রি হ্যারি। দরজার কাছে গিয়ে তিনি একটু দাঁড়ালেন। মনে হলো আর কি যেন বলবেন। তারপরে তিনি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন। 20 পরিচ্ছেদ। বড় সুন্দর রাত্রি, গরম। এত গরম যে কোটটা খুলে তিনি হাতের ওপরে চাপালেন। গলায় সিল্কের স্কার্ফও ওড়ালেন না। সিগারেট ফুঁকতে ফুঁকতে যখন তিনি বাড়ির দিকে হেঁটে আসছিলেন, সেই সময় দুটি যুবক সান্ধ্য পোশাক পরে তার পাশ দিয়ে চলে গেল। একজন আরেকজনকে বলল, এই লোকটা ডোরিয়ান গ্রে। সেই কথা কানে গেল তার। কেউ তাকে নির্দেশ করলে অথবা তার দিকে তাকালে বা তার সম্বন্ধে আলোচনা করলে তিনি যে বেশ খুশি হতেন, সে কথাটা তার মনে পড়ল। অন্য লোকের মুখে নিজের নাম শুনে এখন তার ভালো লাগল না। এই ছোট গ্রামটিতে তিনি প্রায়ই আসতেন। এখানে আসতে তিনি ভালোবাসতেন এই জন্যে যে এখানে তাকে কেউ চিনত না। তাকে ভালোবাসতে যে মেয়েটিকে তিনি প্রলুব্ধ করেছিলেন, তাকে বলেছিলেন যে তিনি দরিদ্র। মেয়েটি সে কথা বিশ্বাস করেছিল। তিনি তাকে একবার বলেছিলেন যে তিনি দুষ্টু প্রকৃতির। সে কথা শুনে মেয়েটি হাসত, বলতো, দুষ্টু লোকেরা চিরকালই বড় কদাকার। কি হাসি না সে হাসত। মনে হতো থ্রাস পাখি গান করছে,
তুলোর পোশাক পরা আর মাথার ওপরে বড় টুপি চাপানো মেয়েটাকে কি সুন্দরী না দেখাতো। মেয়েটি কিছুই জানত না, কিন্তু সমস্ত সম্পদই তার ছিল। সে সব তিনি হারিয়েছেন। বাড়িতে ফিরে দেখলেন তার চাকর তার জন্য অপেক্ষা করছে। তাকে শুতে বলে লাইব্রেরির সোফাতে গিয়ে তিনি বসলেন। তারপরে লর্ড হেনরি যেসব কথা তাকে বলেছিলেন সেই সব কথা নিয়ে তিনি ভাবতে লাগলেন। মানুষের কোনোদিন পরিবর্তন হয় না, এটা কি সত্যি কথা? শিশুকালের কলঙ্কহীন সুচিতা আর গোলাপ শুভ্র শৈশবের দিনগুলি ফিরে পাওয়ার জন্য প্রাণ তার ব্যাকুল হয়ে উঠল। তিনি জানতেন যে নিজেকে তিনি কলুষিত করেছেন, আবর্জনায় বোঝাই করেছেন নিজের মনকে, তার কল্পনাকে করে তুলেছেন ভয়ঙ্কর। অপরের ওপরে কুৎসিত প্রভাব তিনি বিস্তার করেছেন তিনি, আর সেজন্যে ভয়ানক আনন্দও পেয়েছেন। আর তার সহচর্যে যেই এসেছে সে যত সুন্দর অথবা সম্ভাবনাময়ী হোক না কেন, তারই জীবনে অপমানের বোঝা চাপিয়ে দিয়েছেন। এরকম একটা জীবনকে কি সংশোধন করা যায় না? তার কি কোনো আশা নেই? হায় রে, গর্ব আর কামনার কি ভয়ঙ্কর একটি মুহূর্তেই না তিনি প্রার্থনা করেছিলেন যেন তার জীবনের সমস্ত ঝড়ঝাপটা আর কামনার কলঙ্ক বুকে ধরে দাঁড়িয়ে থাকুক তার প্রতিকৃতি, আর চির যৌবনের স্বাস্থ্য আর সৌন্দর্য নিয়ে বেঁচে থাকবেন তিনি। তার জীবনের সমস্ত ব্যর্থতার জন্য দায়ী সেই প্রার্থনাটি। প্রতিটি পাপ তার উপরে তার কলঙ্কের ছাপ রেখে যাক, উচিত হতো সেটাই। শাস্তির মধ্য দিয়েই হতো তার সূচি। ন্যায়পরায়ণ ভগবানের কাছে মানুষের সত্যিকার প্রার্থনা হচ্ছে, আমাদের অপরাধের শাস্তি দাও প্রভু, আমাদের পাপ ক্ষমা করো। এরকম কোনো প্রার্থনা ভগবানের কাছে করা উচিত নয়। অনেকদিন আগে লর্ড হেনরি অদ্ভুতভাবে খোদাই করা একটা আরশি তাকে উপহার দিয়েছিলেন। সেটা দাঁড় করানো ছিল তার টেবিলের পাশে। সেটাকে তিনি তুলে নিলেন। ঠিক এমনিভাবে আরেক বিভীষিকাময় রাতেও তিনি এটাকে তুলে নিয়েছিলেন। অশ্রুতে ভরা চোখ দিয়ে চকচকে মুকুরের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে সেদিন তিনি আঁতকে উঠেছিলেন। একজন তাকে খুব ভালোবাসত। সে একবার তাকে উদ্দেশ্য করে পাগলের ভাষায় লিখেছিল, তোমার চেহারা হাতির দাঁত আর সোনা দিয়ে গড়া, তাই তো আমার চোখে পৃথিবীর এই পরিবর্তন। সেই কথাগুলি আবার তার মনে পড়ে গেল। মনে মনে বারবার আওড়াতে লাগলেন তিনি। হঠাৎ নিজের সৌন্দর্যের ওপরে তার ঘৃণা জন্মালো। মুখ বিকৃত করে সেই রূপোর আরশিটাকে সজোরে আঘাত দিলেন মেঝের উপরে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আরশিটা। এই সৌন্দর্য আর যৌবনের জন্যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। সেই সৌন্দর্য আর যৌবনই তাকে ধ্বংস করে ফেলল। ওই দুটি বস্তু না থাকলে তার জীবন কলঙ্কমুক্ত হতে পারত। সৌন্দর্য তার কাছে মিথ্যা একটা আবরণ ছাড়া আর কিছু নয়। যৌবন কিছু নয় বিদ্রূপ ছাড়া। আসলে যৌবনটা কি? একটা সবুজ কাঁচা সময়, কিছুই নয়। যৌবনে ভাবও গভীর নয়, চিন্তাও বড় রুগ্ন। সেই যৌবনের পোশাক তার গায়ের উপরে কেন? ওই যৌবনই তাকে নষ্ট করে দিয়েছে। অতীতের কথা চিন্তা না করাই ভালো। কোনো কিছু দিয়েই তাকে বদলানো যাবে না। নিজের কথা, ভবিষ্যতের কথাই ভাবতে হবে তাকে। সেলবি কবরখানার একটা বেনামি গর্তের মধ্যে জেমস ওয়েনের মৃতদেহ লুকোনো রয়েছে। নিজের ল্যাবরেটরিতে অ্যালেন ক্যাম্বেল একদিন রাতে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছে, কিন্তু যে গোপন সংবাদ জানতে সে বাধ্য হয়েছিল সেটাকে বাইরে প্রকাশ করে দেয়নি। বেসিল হলওয়ার্ডের অন্তর্ধান নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা শীঘ্রই মিলিয়ে যাবে। এখনই তা স্তিমিত হয়ে এসেছে। সেদিক থেকে তিনি নিরাপদ। তাছাড়া বেসিল হলওয়ার্ডের মৃত্যুটাও তার মনের ওপরে বোঝা হয়ে দাঁড়ায়নি। আসলে যে জিনিসটা তাকে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে তার আত্মার অপমৃত্যু। বেসিল যে প্রতিকৃতিটা এঁকেছিলেন সেটাকে তার জীবন নষ্ট করে দিয়েছে। তার জন্যে তিনি তাকে ক্ষমা করতে পারবেন না। এই প্রতিকৃতিটাই যত নষ্টের মূল। বেসিল তাকে সব কথা বলেছিলেন যেগুলি তিনি সহ্য করতে পারেননি। সেই কথাগুলি আজও তিনি ধৈর্যের সঙ্গে সহ্য করে চলেছেন। হত্যাটি সংঘটিত হয়েছে নিছক মুহূর্তের উত্তেজনায়। অ্যালেন ক্যাম্বেলের কথা যদি ধরা যায় তাহলে নিজেকেই নিজে সে হত্যা করেছে। এ পথটা বেছে নিয়েছে সে নিজেই। এর জন্যে তিনি দায়ী নন। একটা নতুন জীবন, এটাই তিনি চেয়েছিলেন। তারই জন্যে তিনি অপেক্ষা করেছেন। সেদিক থেকে প্রথম পদক্ষেপ তিনি আগেই করে ফেলেছেন। যাই হোক, একটা নিষ্পাপ জীবনকে তিনি কলুষিত করেননি, আর কখনো নিষ্পাপকে তিনি পাপের পথে টানবেন না। তিনি সৎ হবেন। হেটি মার্টিনের কথা ভাবতে ভাবতে হঠাৎ আর একটা কথা তার মনে এলো। বন্ধ ঘরের মধ্যে যে প্রতিকৃতিটা রয়েছে সেটার ওপরেও কি পরিবর্তন দেখা দিয়েছে? আগের মতো এখন নিশ্চয়ই সেটা অতখানি ভয়ঙ্কর দেখাবে না।
তিনি যদি পবিত্র হতে পারেন, তাহলে সম্ভবত ছবিটার মুখ থেকে এ যাবৎ যত কালিমা জমেছে তা ধীরে ধীরে মুছে যাবে। ব্যাপারটা নিজের চোখে একবার দেখে আসবেন তিনি। টেবিল থেকে বাতিটা নিয়ে পা টিপে টিপে তিনি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার যৌবনোদ্দীপ্ত মুখের ওপরে একটা আনন্দের জ্যোতি ফুটে বেরোল। তার ঠোঁটের চারপাশে সেই জ্যোতি মুহূর্তের জন্য পড়ল ছড়িয়ে। হ্যাঁ, তিনি সৎ হবেন, ভালো হবেন। মনে হলো বুকের ওপর থেকে একটা ভারী বোঝা যেন অনেকদিন পরেই নেমে গেল। যথারীতি ভেতর থেকে দরজাটা বন্ধ করে তিনি নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকে গেলেন। তারপরে প্রতিকৃতির সামনে থেকে লাল পর্দাটা দিলেন সরিয়ে। যন্ত্রণার আর্তনাদ করে উঠলেন তিনি। ঘৃণায় রি রি করে উঠল তার সারা শরীর। কোনো পরিবর্তন ঘটেনি প্রতিকৃতিটির, একমাত্র চোখ দুটি ছাড়া। চোখ দুটোর ভেতর থেকে একটা ধূর্ত চাহনি ফুটে বেরিয়েছে। মুখের ওপরে ছড়িয়ে পড়েছে প্রবঞ্চকের তীর্যক বলিরেখা। ছবিটা আরো জঘন্য হয়েছে, আগের চেয়েও কদাকার। যে লাল ফুটকিগুলো তার হাতের ওপরে কায়েমি হয়ে বসেছিল, সেগুলো আরো বেশি লাল হয়ে উঠেছে। মনে হচ্ছে নতুন কোনো রক্তপাতের স্বাক্ষর তারা। ভয়ে কাঁপতে লাগলেন তিনি। তাহলে যে ভালো কাজটা তিনি করেছেন, সেটা কি নিছক দম্ভ প্রকাশ করার জন্যে? কিন্তু ঠাট্টা করে লর্ড হেনরি না বলেছিলেন, নতুন কোনো অনুভূতির আকাঙ্ক্ষায়? অথবা হৃদয়ের পরিবর্তন না হওয়া সত্ত্বেও মানুষ মাঝে মাঝে ভালো কাজ করে ফেলে। এটা কি সেই ধরনেরই কিছু একটা কাজ, নাকি এর পেছনে রয়েছে সবকিছু সমষ্টি? আচ্ছা, ওই লাল ছাপটা আরো বড় হয়েছে কেন? ওর এই জরাগ্রস্ত বিকৃত আঙুলগুলির ওপরে ওই লাল ছোপটা রোগের মতো ছড়িয়ে পড়েছে। রং দিয়ে আঁকা পায়ের ওপরে রক্ত ঝরে ঝরে পড়েছে। হাতের ওপরেও রক্তের ছিটে, অথচ ওই হাতে তার কোনো ছোড়া নেই। স্বীকার করবেন? এর অর্থ কি ওই যে পাপ তিনি করেছেন তার নিজের মুখে স্বীকার করতে হবে? আত্মসমর্পণ করে ফাঁসি কাঠে বাড়িয়ে দিতে হবে তার গলাটা? হেসে ফেললেন তিনি। ওই রকম কিছু করার চিন্তাটাই তার কথা বিপজ্জনক বলে মনে হলো। তাছাড়া স্বীকার করলেই বা তার কথা বিশ্বাস করবে কে? নিহত মানুষটির কোথাও কোনো চিহ্ন নেই। তার সমস্ত জিনিসপত্র নষ্ট করে ফেলা হয়েছে। নিচের ঘরে যেসব জিনিস ছিল, সেগুলি তিনি নিজেই পুড়িয়ে ফেলেছেন। বিশ্বের লোক বলবে তিনি একটা উন্মাদ। তা সত্ত্বেও যদি তিনি তার কাহিনীটা বলতে থাকেন, লোকে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে। তবু অপরাধ স্বীকার করে জনসাধারণের দেওয়া অপমান নিজের ঘাড়ে তুলে নেওয়াই তার কর্তব্য। প্রকাশ্যে প্রায়শ্চিত্ত করার প্রয়োজনীয়তা রয়েছে তার। স্বর্গ আর মর্ত দু জায়গাতেই পাপের কথা স্বীকার করার জন্য ভগবান মানুষকে নির্দেশ দিয়েছেন। যাই তিনি করুন না কেন, যতক্ষণ না তিনি তার পাপ স্বীকার করছেন, ততক্ষণ তিনি নিজেকে পরিচ্ছন্ন করতে পারবেন না। পাপ। অবহেলায় কাঁধ কোঁচকালেন তিনি। বেসিল হলওয়ার্ডের মৃত্যুটা তার কাছে কিছু নয়। তিনি ভাবছিলেন হেটি মার্টিনের কথা। কারণ তার হৃদয় মুকুর, যার দিকে তাকিয়ে নিজেকে বোঝার চেষ্টা করেছিলেন তিনি, সেই মুকুরটা ভেজাল, দম্ভ, কৌতূহল, প্রবঞ্চনা। তার তথাকথিত আত্মত্যাগের মধ্যে সত্যিকার কিছু আর কি নেই? আরও কিছু ছিল, অন্তত তাই তিনি ভেবেছিলেন। কিন্তু কে বলবে না? আর কোনো প্রবৃত্তি ছিল না। দম্ভের খাতিরেই তিনি মেয়েটিকে ছেড়ে দিয়েছেন। প্রবঞ্চনা করার প্রয়োজনে তিনি ভালো মানুষের মুখোশ পড়েছেন। কৌতূহলই তাকে আত্মত্যাগে প্ররোচিত করেছে। এতক্ষণে সব বুঝতে পারলেন তিনি। কিন্তু এই হত্যা, এটা কি চিরজীবন তার পিছু পিছু ঘুরবে? চিরদিনই কি অতীতের বোঝা ঘাড়ি নিয়ে বেঁচে থাকতে হবে তাকে? সত্যি কি শেষ পর্যন্ত তাকে সবকিছু স্বীকার করতে হবে? কখনো না, কিছুতেই না। তার অপরাধের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে মাত্র একটা জিনিস এখনো বেঁচে রয়েছে। সেটা হলো ওই প্রতিকৃতি। হ্যাঁ, ওটাই হলো শেষ সাক্ষী। ওটাকেই তিনি নষ্ট করে ফেলবেন। ওটাকে এতদিন তিনি রেখেছেনই বা কেন? একদিন ছবিটা দেখে তিনি আনন্দই পেতেন। কেমন করে ওটা দিন দিন পাল্টে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছে দিন দিন, তাই তিনি দেখতেন। সম্প্রতি সেরকম কোনো আনন্দ আর তার হয় না। ওটার কথা ভেবে ভেবে দুশ্চিন্তায় সারা রাত তিনি জেগে থাকেন। বাইরে গেলে ভয়ে তার বুকটা ধড়ফড় করে। পাছে কেউ যদি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই ছবিটা দেখে ফেলে, এই আশঙ্কায় সবসময় তিনি বিব্রত হয়ে থাকেন। তার অনেক আনন্দের মুহূর্তগুলি এইভাবে বরবাদ হয়ে গেছে। বিবেকের মতো ওটা তাকে চাবুক কষাচ্ছে। হ্যাঁ, ওটাই যেন তার বিবেক হয়ে দাঁড়িয়েছে। ওটাকে তিনি ধ্বংস করে ফেলবেন। চারপাশে তাকিয়ে দেখলেন তিনি, যে ছোরা দিয়ে বেসিলকে হত্যা করেছিলেন, সেই ছোরাটা তার চোখে পড়ে গেল। ওটাকে তিনি অনেকবার পরিষ্কার করেছেন। এখন আর কোনো চিহ্ন নেই ওর গায়ে। চকচক করছে ছোরাটা। ওটা একদিন চিত্রকরকে হত্যা করেছে, এখন হত্যা করবে তার ছবিকে।
সঙ্গে সঙ্গে তার অতীত নিহত হবে। তারপরেই তিনি মুক্ত ও স্বাধীন। এই ভয়ঙ্কর আত্মিক জীবনটাকে ধ্বংস হয়ে গেলে প্রতিদিন যে সতর্কতার বাণী ও উচ্চারণ করেছে তা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। শান্তি আসবে তার জীবনে। তিনি ছোরাটাকে তুলে নিয়ে ছবিটার বুকে বসিয়ে দিলেন। একটা আর্তনাদ শোনা গেল। সেই সঙ্গে একটা জিনিস ভেঙে পড়ার শব্দ হলো। আর্তনাদটা যন্ত্রণার আরতিতে এতটা জোরালো হয়ে উঠল যে ঘুম ভেঙে গেল চাকরদের। ভয়ে কাঁপতে কাঁপতে নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে এলো তারা। নিচে পার্কের ভেতর দিয়ে দুটি ভদ্রলোক যাচ্ছিলেন। সেই আর্তনাদ শুনে তারাও থমকে দাঁড়ালেন। তাকিয়ে দেখলেন সেই বিরাট বাড়িটার দিকে। হাঁটতে হাঁটতে একটা পুলিশের সঙ্গে দেখা হলো তাদের। তাকে সঙ্গে নিয়ে এলেন তারা। পুলিশের লোক বারবার বেল বাজালো। কোনো উত্তর এলো না ভেতর থেকে। একেবারে ছাদের কয়েকটা জানালা থেকে কিছুটা আলো বাইরে ছড়িয়ে পড়েছিল। ওইটুকু ছাড়া গোটা ঘরটাই অন্ধকারে ঢাকা। কিছুক্ষণ পরে লোকটি সেখান থেকে সরে গিয়ে পাশের একটা বারান্দার ওপরে দাঁড়িয়ে বাড়িটাকে দেখতে লাগলো। দুজনের মধ্যে বয়স্ক ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, বাড়িটা কার, কনস্টেবল? মিস্টার ডোরিয়ান গ্রেভ, স্যার। ভদ্রলোক দুটি দ্বিতীয় কোনো প্রশ্ন না করে পরস্পরের দিকে একবার তাকিয়ে নাসিকা কুঞ্চিত করে নিজেদের পথ ধরলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন স্যার হেনরি অ্যাস্টনের কাকা। বাড়ির ভেতরে যেখানে চাকররা থাকে সেখানে নিচু গলায় আলোচনা শুরু হলো। বৃদ্ধা মিসেস লিভ নিজের হাত মোচড়াতে মোচড়াতে কাঁদতে লাগলেন। ভয়ে নীল হয়ে গেল ফ্রান্সিস। কি যে ঘটল কেউ তা বুঝতে পারল না। মিনিট 15 পরে সহিস আর একজন চাকরকে সঙ্গে নিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দরজায় ধাক্কা দিল তারা। ভেতর থেকে সাড়া পাওয়া গেল না কারো। তারা চিৎকার করে উঠল। চারপাশ চুপচাপ। দরজা খোলার ব্যর্থ চেষ্টার পরে তারা ছাদের উপরে উঠে লাফিয়ে পড়ল বারান্দায়। গ্রিল পুরনো হওয়ার ফলে জানলাটা সহজেই খুলে গেল। ভেতরে ঢোকার পরে প্রথমেই নজরে পড়ল তাদের মনিবের প্রতিকৃতির দিকে। প্রথমে যেদিন ছবিটাকে তারা দেখেছিল যৌবন আর সৌন্দর্যের প্রতীক হয়ে, সেই ছবিটি তখনও ঠিক তেমনিভাবেই ভাস্বর হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখল মেঝেতে পড়ে রয়েছে একটি মৃতদেহ। পরনে তার সান্ধ্য পোশাক, বুকের মধ্যে আমূল বিদ্ধ একটা ছোরা। শরীরটা তার শুকনো, গোটা গায়ে তার বার্ধক্যের কুঞ্জন। দেখলে ঘৃণা হয় মানুষের। কদাকার হাতের আংটিটা পরীক্ষা করার আগে তারা কিছুতেই বুঝতে পারেনি ওই মৃত কদাকার মানুষটি আসলে কে।